নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি লিখ দেখে দিচ্ছি এই মুহূর্তের বিশেষ খবর। শাহজাহান রহস্যের সন্ধানে এবার তার স্ত্রীকেও পরপর তলব ইডির। রাতভর জেরার পরেও আবার গেল সমন। শাহজাহান শেখের বেআইনি কারবারের সন্ধান পেতে এবার তার স্ত্রীকেও জেরা করছে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দাদের তলব পেয়ে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ইডির দপ্তরে ছিলেন শাহজাহান পত্নী। টানা জিজ্ঞাসাবাদের পর তাকে আবার মঙ্গলবার সমন পাঠিয়েছে ইডি। সেই সমনে বুধবার শাহজাহানের স্ত্রীকে ইডির প্রশ্নের জবাব দিতে আসতে বলা হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। শাহজাহানের স্ত্রীর নাম তাসলিমা বিবি। তিনি গৃহবধূ। সন্দেশখালীর সরবেরিয়াতেই থাকেন তিনি। ইডির ওপর সরবেরিয়ায় হামলার ঘটনায় যখন শাহজাহান পালিয়ে বেড়াচ্ছেন, তখন একবার এই স্ত্রীর অসুস্থতার কারণও দেখিয়েছিলেন সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহান। আদালতকে জানিয়েছিলেন স্ত্রীর অসুস্থতার জন্যই তিনি আপাতত হাজিরা দিতে পারছেন না। তবে এই প্রথম প্রকাশ্যে এলেন শাহজাহানের স্ত্রী তাসলিমা। শাহজাহানের মাছের ব্যবসায় মেয়ে সাবিনার নাম থাকলেও তাসলিমার নামে কোনো ব্যবসার সন্ধান এখনো পর্যন্ত ইডির নজরে এসেছে কিনা স্পষ্ট নয়। তবে ইডি সূত্রে খবর, শাহজাহানের ব্যবসার অজানা আরও তথ্য হাতে পেতেই ডেকে পাঠানো হয়েছে তাসলিমাকে। কারণ ইডির অনুমান, শাহজাহানের ব্যবসার অনেক গোপন কথাই জানতে পারেন তাসলিমা। এই মর্মেই সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তাসলিমাকে সিজিওতে জেরা করেন ইডির গোয়েন্দারা। রাতে কালচে নীল বোরখায় আপাদমস্তক আবৃত তাসলিমাকে শাহজাহানের মাদক ব্যবসা নিয়ে বারবার প্রশ্ন করা হলে তিনি একটি জবাবও দেননি। সিজিও চত্বরের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে টু শব্দটিও করেননি শাহজাহান পত্নী। কোনো এক আত্মীয় তার হাত ধরে হনহনিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছেন। তাসলিমাও ক্যামেরা এড়িয়ে মুখ বুজে হেঁটে গিয়েছেন। তবে ইডি তাসলিমার পাশাপাশি সিজিওতে ডেকে পাঠিয়েছেন শাহজাহানের আরেক ব্যবসায়ী সহযোগীকেও। নাম হাসান। শাহজাহানকে মাছের ব্যবসায় চিংড়ি মাছ যোগান দিতেন এই হাসান। ইডির গোয়েন্দাদের একাংশ মনে করছে শাহজাহানের ব্যবসা এবং ব্যবসার টাকা নিয়ে অনেক তথ্যই থাকতে পারে হাসানের কাছে। শাহজাহানের ব্যবসার সন্ধানে এর আগে ধামাখালীর মাছের বাজারে অভিযান চালিয়েছিল ইডি। সেই সূত্রেই হাসানকে ডেকে পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে তলব সন্দেহভাজন এনআইএ এসপি ধনরামকে। তার জায়গায় পাটনা থেকে আসছেন রাকেশ রোশন। ভূপতিনগর কাণ্ডের তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে তৃণমূলের দুই নেতাকে গ্রেপ্তারের অভিযোগ তুলেছিল তৃণমূল। এবার এনআইএর সেই এসপি ধনরাম সিংকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর। অসমর্থিত সূত্রে এও জানা গিয়েছে, দিল্লিতে এনআইএর দপ্তরে তাকে ডেকে পাঠানো হয়েছে এবং ধনরামের পরিবর্তে রাজ্যে পাঠানো হচ্ছে আইপিএস রাকেশ রোশনকে। রাজ্যে এনআইএর হাতে থাকা মামলাগুলির দায়িত্ব এখন থেকে তিনিই সামলাবেন। রাকেশ এর আগে পাটনায় কর্মরত ছিলেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করে এসপি ধনরামকে দিল্লিতে তলবের কথা জানিয়েছেন। তার দাবি, ধনরামের বিরুদ্ধে সঠিক তদন্ত এবং পদক্ষেপ করতে হবে এনআইএ-কে, সরাতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিকেও। কুণাল ঘোষ লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি এনআইএ ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতেই দিল্লিতে এসপি ধনরামকে জরুরি ভিত্তিতে তলব করল এনআইএ। এনআইএ সূত্রে একথা জানতে পেরেছি। তিনি ইতিমধ্যেই রওনা দিয়েছেন দিল্লির উদ্দেশ্যে। মামলাগুলির তদারকি করতে আইপিএস রাকেশ রোশনকে কলকাতায় পাঠাচ্ছে এনআইএ। তবে আমরা চাই ধনরামের বিরুদ্ধে সঠিক তদন্ত হোক। বৈঠকের বিষয়টিও যেন চাপা না দেওয়ার চেষ্টা করা হয়। এনআইএ ডিজিকেও পদ থেকে সরানোর দাবি জানাচ্ছি, কারণ ধনরামের কার্যকলাপের জন্য তিনিও দায়ী। উল্লেখ্য, তৃণমূল দাবি করেছিল ধনরাম এবং বিজেপির যোগসূত্র রয়েছে। তৃণমূলের নেতৃত্বে অভিযোগ ছিল, ভূপতিনগর কাণ্ডের তদন্তে যাওয়ার আগে গত 26শে মার্চ ধনরামের বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্র প্রায় ঘণ্টাখানেক ধনরামের বাড়িতে ছিলেন বলেও দাবি, যেখানে এসপি ধনরামের হাতে বিজেপি নেতা তৃণমূলের একটি তালিকাও ধরিয়ে দেন বলে অভিযোগ। ভোটের আগে কোন কোন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে হবে সেই নির্দেশনা কি দেওয়া হয়। শুধু তাই নয়, একটি সাদা প্যাকেটও এনআইএর অফিসারকে দেন বিজেপি নেতা। তাতে টাকা আছে কিনা পুলিশ তা তদন্ত করুক বলে দাবি করেছে তৃণমূল। এই একই বিষয়ে অভিযোগ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজ মাধ্যমে লিখেছিলেন, আদর্শ আচরণবিধির মধ্যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই যোগসাজিশ অব্যাহত থাকলেও নির্বাচন কমিশন অদ্ভুতভাবে নীরব। ভোট সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে নিজেদের দায়িত্ব অবহেলা করছে তারা। যদিও এই অভিযোগ প্রমাণিত হলে রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন জিতেন। হাই নিউজ নেটওয়ার্ক। বিচার প্রক্রিয়ার সঙ্গে কি সম্পর্ক ভোটের? নিয়োগ মামলায় মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ হাইকোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থান জানানোর জন্য তৃতীয়বার সময় দিল আদালত।
আগামী 23শে এপ্রিলের মধ্যে এই বিষয়ে মুখ্য সচিবকে নিজের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পরে এই মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুমোদন নিয়ে রাজ্যের অবস্থানের সিদ্ধান্ত জানানো হবে। তখন বিচারপতি পাল্টা প্রশ্ন করেন, মুখ্য সচিবকে ডেকে পাঠাবো? নির্বাচনের সঙ্গে বিচার প্রক্রিয়ার কি সম্পর্ক? পুলিশ কি এফআইআর করা বন্ধ করেছে? তদন্ত কি বন্ধ আছে? মুখ্য সচিবকেই এই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন বিচারপতি। মুখ্য সচিব আইন দপ্তরের সঙ্গে কথা বলতে পারছেন, কিন্তু তদন্তকারী সংস্থার সঙ্গে কেন বলছেন না, এই প্রশ্ন তুলেছেন বিচারপতি। তারপরেই বিচারপতি বলেন, একজন মুখ্য সচিবের এই নিস্তব্ধতার আদালতের মনে সন্দেহের উদ্রেক হচ্ছে যে এই অভিযুক্তরা কতটা প্রভাবশালী। বিচারপতি আরও প্রশ্ন তোলেন, 1.5 বছর ধরে অনুমোদনের অপেক্ষায় বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। তদন্তকারী সংস্থা বিচার প্রক্রিয়া শুরু করতে পারবে তো? এরপর আদালত জানায়, আশা করা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই অভিযুক্তরা কোনোভাবেই মুখ্য সচিবকে প্রভাবিত করতে পারবে না। তিনি নিরপেক্ষভাবেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিচারপতি বলেন, মুখ্য সচিবকে এই সিদ্ধান্ত নিতেই হবে। হয়তো সিদ্ধান্তের কারণে কোনো রাজনৈতিক দলের কাছে তিনি অপ্রিয় হয়ে যাবেন, কিন্তু তার থেকে অনেক বড় দায়িত্ব তার উপর ন্যস্ত আছে। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার পর্যন্ত সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেদিনও নির্দেশ পালিত না হলে সশরীরে বিপি গোপালিককে আদালতে হাজিরা দিতে হবে বলেও জানিয়ে দেন বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়েছে সিবিআই, কিন্তু রাজ্য অনুমোদন না দিলে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। কেন রাজ্য সরকার এতদিন ধরে ওই অনুমোদন দানের প্রক্রিয়া ঝুলিয়ে রেখেছে তা নিয়েও প্রশ্ন তোলেন কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, নিয়োগ মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়, অশোক কুমার সাহা, সুবীরেশ ভট্টাচার্য, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং শান্তিপ্রসাদ সিনহা হাইকোর্টে জামিনের আবেদন করেন। গত বুধবার শুনানি চলাকালীন এ নিয়ে উষ্মা প্রকাশ করেন বিচারপতিরা। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবীকে নোটিশ দেন। গত বুধবারই দুপুর 2টায় তাকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময় সরকারি আইনজীবী অনির্বাণ রায় আদালতকে জানান, নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন মুখ্য সচিব। এরপরেই বিচারপতি বাগচির পর্যবেক্ষণ, গত 1.5 বছর ধরে সিদ্ধান্ত নিতে পারেননি মুখ্য সচিব। সম্প্রতি নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে। 9 এপ্রিল রিপোর্ট জমা না দিতে পারলে তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হবে। হাই নিউজ নেটওয়ার্ক। মহারাষ্ট্র আসনে সমঝোতা বিরোধী জোটের উদ্ভাবের দল লড়ছে 21টি আসনে, কংগ্রেস পাওয়ার কটিতে। আসন রফা নিয়ে দীর্ঘ টানাপোড়েন, শেষ পর্যন্ত মহারাষ্ট্রে আসন সমঝোতা চূড়ান্ত করল বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ি। রাজ্যে 48টি লোকসভা আসনে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা লড়বে 21টি আসনে। কংগ্রেসের জন্য বরাদ্দ 17টি আসন। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি লড়ছে 10টি আসনে। প্রথম দফার ভোট শুরু হতে মাত্র 10 দিন বাকি। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট মহারাষ্ট্রে এখনও আসন সমঝোতা করে উঠতে পারেনি। মুম্বাই রয়েছে 6টি লোকসভা আসন, তার মধ্যে 4টি আসন উত্তর পশ্চিম, দক্ষিণ মধ্য, দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব আসনে লড়ছে উদ্ধবের দল। মুম্বাইয়ের বাকি 2টি আসন উত্তর এবং উত্তর মধ্যতে লড়ছে কংগ্রেস। 2019 সালের লোকসভা নির্বাচনে জোট গড়েছিল বিজেপি এবং অবিভক্ত শিবসেনা, তখন মাথায় ছিলেন উদ্ধবই। মুম্বাইয়ে 3টে করে আসন পেয়েছিল 2 শরিক দল। ওই বছরের শেষে বিধানসভা ভোটেই ভেঙে যায় জোট। এখন বিজেপির হাত ধরে মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। মহারাষ্ট্রে আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল কংগ্রেস এবং উদ্ধবের শিবসেনা এবং পাওয়ারের এনসিপির মধ্যে। ভিওয়ান্ডি এবং সাংলি আসন চেয়ে নাছোড় ছিল 3 দলই। শেষ পর্যন্ত এই আসন দুটির দাবি থেকে সরে এসেছে কংগ্রেস। একটিতে পাওয়ারের দল এবং দ্বিতীয়টিতে উদ্ধবের দল লড়ছে। কংগ্রেস নেতা নানা পাটোলে জানিয়েছেন, বিষয়টি সুরাহা হয়ে গিয়েছে। আমাদের দলের কর্মীরা এমভিএ প্রার্থীদের হয়ে লড়াই করবে। এই স্বৈরাচারী সরকার কি করে চলেছে আমরা সকলে দেখেছি। এই স্বৈরাচারী লোকজনের বিরুদ্ধে সারা দেশে লড়াই করছেন আমাদের কর্মীরা। বিজেপিকে ছুড়ে ফেলাই আমাদের লক্ষ্য। আসন সমঝোতা প্রসঙ্গে উদ্ধব বলেন, আমাদের সামনে এগিয়ে চলতেই হবে। নির্বাচনে জেতার লক্ষ্যেই এই সমঝোতা করছি। এবার মানুষ সিদ্ধান্ত নেবে। এনসিপি প্রধান পাওয়ার জানিয়েছে, শীঘ্রই নির্ধারিত আসনে প্রার্থী দেবে তার দল। ভিওয়ান্ডি আসনে 2019 এবং 2014 সালের লোকসভা নির্বাচনে জিতেছিল বিজেপির কপিল পাটিল। এবার সেখানে চন্দ্রহার পাটিলকে প্রার্থী করেছে উদ্ধবের দল। তিনি প্রাক্তন কুস্তিগির। একইভাবে সাংলিতেও গত 2 লোকসভা নির্বাচনে জিতেছিলেন বিজেপির সঞ্জয় কাকা পাটিল। কপিলের মতন তাকেও তৃতীয়বার সাংলিতে প্রার্থী করেছে বিজেপি। অতীতে এই সাংলি লোকসভা আসন ছিল কংগ্রেসের গড়। 1962 থেকে 2009 সাল পর্যন্ত সেখানে জিতেছেন কংগ্রেস। দিন কয়েক আগেই প্রকাশ আম্বেদকরের বঞ্চিত বহুজন আঘাড়ি জানিয়েছে তারা বিরোধী জোটে থাকছে না। তারপরেই তড়িঘড়ি আসন রফা সেরে ফেলল কংগ্রেস, উদ্ধব এবং পাওয়ারের দল। প্রকাশের দল মহারাষ্ট্রের দলিতদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। প্রথমে 5টি পরে 8টি আসন দাবি করেছিল প্রকাশ, তাতেই বিরোধী জোটের সঙ্গে ভেস্তে যায় আলোচনা।
হাই নিউজ নেটওয়ার্ক। শিয়ালদহ শাখার সব লোকাল ট্রেনে 12 কামরার হয়ে যাচ্ছে, সম্ভাব্য সময় জানিয়ে দিল পূর্ব রেল। শিয়ালদহের সব শাখাতেই 12 কামরা ট্রেন চালু হয়ে যাচ্ছে আর কয়েক মাসের মধ্যেই। পূর্ব রেলের তরফে জানানো হলো এই খবর। মঙ্গলবার তারা জানিয়েছে শিয়ালদহের সমস্ত শাখায় 12 বগি লোকাল ট্রেন চালানোর জন্য যে পরিকাঠামো তৈরি করা দরকার ছিল তা প্রায় শেষ হতে চলেছে। লোকসভা ভোট শেষ হওয়ার এক মাসের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরেই চালু হয়ে যাবে নতুন পরিষেবা। পূর্ব রেলের শিয়ালদহ শাখায় 3টি লাইনে ট্রেন যাতায়াত করে: শিয়ালদহ দক্ষিণ, শিয়ালদহ মেন অর্থাৎ শিয়ালদহ রানাঘাট কৃষ্ণনগর এবং শিয়ালদহ উত্তর অর্থাৎ শিয়ালদহ বনগা বিভাগ। এর মধ্যে শিয়ালদহ দক্ষিণের সমস্ত ইএমইউ ট্রেনকে 12 বগির করে দেওয়া হলেও বাকি দুই বিভাগের সব ট্রেন 12 বগির ছিল না, বরং বেশিরভাগ ট্রেনই ছিল 9 কামরার। কিন্তু শিয়ালদহের এই দুই শাখার যে পরিমাণ ভিড় হয় তাতে 9 বগির ট্রেনে যাত্রীদের অসুবিধা উত্তরোত্তর বাড়ছিল। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে পূর্ব রেল কর্তৃপক্ষ কামরার সংখ্যা বৃদ্ধির কথা ভাবলেও তা বাস্তবায়িত করা সহজ ছিল না, কারণ ট্রেনের কামরা বাড়লে ট্রেনের দৈর্ঘ্যও বাড়বে। অথচ শিয়ালদহের এই দুই বিভাগের সমস্ত স্টেশন দৈর্ঘ্যে তত বড় নয়, তাই প্রথমেই পূর্ব রেল কর্তৃপক্ষ প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শুরু করেন। পাশাপাশি চলতে থাকে সংশ্লিষ্ট ওভারহেড তারের কাজ এবং সিগন্যাল ইয়ার্ড লেআউটের পরিবর্তনের জন্য নন ইন্টারলকিং সংক্রান্ত নানা কাজও। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যেহেতু শিয়ালদহ শাখা পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন, তাই এই কাজ সহজ ছিল না, কারণ এই কাজ করার জন্য যে ট্রেন চলাচল যতক্ষণ বন্ধ রাখা প্রয়োজন তা শিয়ালদহর মতন ব্যস্ত স্টেশনে সম্ভব নয়। নানা প্রতিকূলতার মধ্যেই শিয়ালদহ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ প্রায় শেষের পথে। এখন কাজ চলছে 1, 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মে। এরপর 5 নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধির কাজ শেষ হলেই শিয়ালদহের সমস্ত বিভাগে 12 বগির ট্রেন চালানো সম্ভব হবে বলে জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। তাদের ধারণা আগামী জুন মাসে অর্থাৎ লোকসভা ভোট পর্ব শেষ হওয়ার এক মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তারপরে শিয়ালদহের সমস্ত বিভাগে 12 বগির লোকাল ট্রেন চলবে, সুবিধা হবে যাত্রীদেরও। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।